ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও। আজ আমি খুব সুন্দরভাবেই তোমাদেরকে কিন্তু ভ্রমণ করিয়ে দেখাবো বিজ্ঞান নগরী। এই বিজ্ঞান নগরী কথাটা শুনে নিশ্চয়ই তোমরা একটু হলেও আন্দাজ করতে পেরেছো কলকাতা শহরের মেন আকর্ষণ এবং পর্যটন কেন্দ্র যা হলো সায়েন্স সিটি। কিভাবে তোমরা মাত্র 20 টাকা খরচা করে হাওড়া স্টেশনের সামনে থেকে বাস ধরে সায়েন্স সিটির কাছে এসে পৌঁছাবে। সায়েন্স সিটির ভেতরে তোমরা যদি পায়ে হেঁটে এন্ট্রি নাও তাহলে কত টাকার টিকিট কাটবে, রোপওয়ে করে এন্ট্রি নিলে পরে কত টাকা খরচা হতে পারে, তাছাড়াও সায়েন্স সিটির গেট কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, বাইরে থেকে খাবার দাবার নিয়ে এসে সায়েন্স সিটির ভেতরে এন্ট্রি করতে পারবে কি পারবে না, সায়েন্স সিটির ভেতরে নতুন রাইড নতুন আকর্ষণ কি কি এসছে, 3D শো গুলো দেখলে পরে কত টাকা খরচা হতে পারে। যদি তোমরা বাড়ি থেকে খাবার দাবার নিয়ে না আসো তাহলে সায়েন্স সিটির ভেতরে খাবার দাবারের কেমন ব্যবস্থা রয়েছে, পুরো সায়েন্স সিটি ঘুরতে কতক্ষণ সময় লাগবে এবং কি কি দেখবে, সমস্ত কিছু A to Z ইনফরমেশন তুলে ধরবো এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে। আশা করছি তাই আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকবে। চলো তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখান থেকে শুরু করা যাক। গুড মর্নিং বন্ধুরা, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল ঠিক 9টা। বেরিয়ে পড়েছি সায়েন্স সিটি ভ্রমণের উদ্দেশ্যে। দাঁড়িয়ে রয়েছি এখন আমি হাওড়া স্টেশনের একদম ঠিক সামনে। তবে বন্ধুরা লোকেশনটা ভালো করে একটু দেখিয়ে দেবো। আমার ব্যাক সাইডে কিন্তু দেখা যাচ্ছে কলকাতা হাওড়া শহরের কিন্তু আইকন, সেটা হলো হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজটা ঠিক যেখানে শুরু হচ্ছে তার পাশেই রয়েছে কিন্তু বিশাল বড় একখানা বাস স্ট্যান্ড। একদম হাওড়া স্টেশন এবং হাওড়া ব্রিজের মাঝামাঝি অবস্থাতে এই বাস স্ট্যান্ডটা রয়েছে, যেখান থেকে আজকে আমি কিন্তু সায়েন্স সিটি যাওয়ার জন্য বাস ধরবো। দাঁড়িয়ে রয়েছি বাসের অপেক্ষায়, কোন বাস ধরবো কত নাম্বার বাস ধরবো সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। প্রচলিত নাম হিসেবে আমরা খুব সহজেই বলে দিই হাওড়া ব্রিজ, তবে হাওড়া ব্রিজের নাম হলো রবীন্দ্র সেতু। যেই ব্রিজটি মূলত হাওড়া ও কলকাতা শহরকে সংযুক্ত করেছে। এইমাত্র বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো বাস নাম্বার S24, মানে S24। এই বাসটা ধরে এবারে সোজা রওনা দেবো আমি সায়েন্স সিটির উদ্দেশ্যে। বাস এখানে দাঁড়িয়ে রয়েছে। তবে বন্ধুরা বুঝতেই পারছো বাস স্ট্যান্ড এরিয়া চারিদিকে কিন্তু প্রচুর নয়েজ। দেরি করবো না, সিটটা নিতে হবে, তাই সোজা বাসে উঠে পড়বো। আর আমাদের হাওড়া এই বাস স্ট্যান্ড থেকে সায়েন্স সিটি যেতে মাথা পিছু কত টাকা করে বাস ভাড়া লাগছে সেটাও জানিয়ে দেবো। অন্যান্য বছরের থেকে তুলনামূলক এই বছরে কলকাতা শহরে বেশ ভালো ঠান্ডা পড়েছে। জার্নি শুরু করেছিলাম সকালবেলা ঠিক 9টার সময়, তবুও চারিদিকে ঘন কুয়াশা। বাসে উঠে হাওড়া ব্রিজের ওপর দিয়ে সোজা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। হাওড়া স্টেশনের সামনে এই বাস স্ট্যান্ড থেকে S24 বাস ছাড়াও বাস নাম্বার C26, C26A, T12 এবং ST34 এই বাসগুলো ধরলে পরে খুব সহজেই সায়েন্স সিটির কাছে তোমরা পৌঁছে যেতে পারবে। যেহেতু অনেক সকাল সকাল জার্নিটা শুরু করেছিলাম, রাস্তায় খুব একটা জ্যামও ছিল না এবং সিগন্যালে সেইভাবে আটকাতেও হয়নি, তাই খুব তাড়াতাড়ি আমরা গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছিলাম। ফাইনালি চলে এসেছি আমি সায়েন্স সিটিতে। সবার প্রথমে লোকেশনটা দেখাবো আমি যেখানে বাস থেকে নেমেছি। আমার ব্যাক সাইডে দেখা যাচ্ছে কিন্তু সায়েন্স সিটির ভেতরে এন্ট্রি করার জন্য 1 নাম্বার গেট। 1 নাম্বার গেটের পাশে এই যে বড় ব্রিজটা দেখা যাচ্ছে, ব্রিজের নিচেই আমি কিন্তু বাস থেকে নেমেছি। হাওড়া বাস স্ট্যান্ড থেকে সায়েন্স সিটির সামনে আসতে মাথা পিছু বাস ভাড়া লাগলো 20 টাকা। তবে বন্ধুরা সায়েন্স সিটির ভেতরে এন্ট্রি করলে পরেও পুরো সায়েন্স সিটি ঘোরার জন্য আমাকে কিন্তু টিকিটটা কাটতে হবে, তাই সোজা চলে যাব টিকিট কাউন্টারে। 1 নাম্বার গেট দিয়ে এন্ট্রি করলে পরে তোমরা যারা পার্সোনাল গাড়ি নিয়ে আসবে কিংবা বাইক নিয়ে আসবে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো, কারণ 1 নাম্বার গেট দিয়ে এন্ট্রি করার সাথে সাথে তোমরা দেখতে পারবে ডান দিকে একখানা রাস্তা চলে যাচ্ছে, যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে কিন্তু পার্কিং জোনের দিকে। দেখো এই মাত্র একখানা 4 চাকা গাড়ি চলে গেল। সবার প্রথমে এবারে কিন্তু টিকিট কাউন্টারে যাব। প্রচুর ভিড় রয়েছে, মনে হয় টিকিট কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে। 1 নাম্বার গেট দিয়ে যখন তোমরা এন্ট্রি করে সোজা টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাবে, চোখে পড়বে এই সুন্দর বাগান এরিয়া, যেখানে যেন সবুজের সমাহার চোখের সামনে ফুটে উঠবে। ছোট্ট ছোট্ট গার্ডেনিং এরিয়াগুলোর মাঝখানে রয়েছে বেশ সুন্দর সুন্দর ফোয়ারা।
পুরো বিজ্ঞানের জগৎ ঘোরার পথে এরকম বিভিন্ন ধরনের জলের খেলা তোমরা দেখতে পারবে। কলকাতা শহরের এক অন্যতম জনপ্রিয় বিজ্ঞান পার্ক। আর এই বিজ্ঞান পার্ক বা সায়েন্স সিটি প্রত্যেক দিনই সকলের জন্যই খোলা থাকে। সায়েন্স সিটিতে পৌঁছানোর জন্য নিয়ারেস্ট মেট্রো স্টেশন এখন আপাতত কোনোটাই নেই, তবে খুব তাড়াতাড়ি তোমরা মেট্রো সুবিধে পেয়ে যাবে সায়েন্স সিটিতে আসার জন্য। তবে তোমরা যে যেখানেই থাকো না কেন, যে কোনো প্রান্ত থেকেই তোমরা কিন্তু ক্যাব, ওলা, উবের কিংবা গাড়ি রিজার্ভ করে খুব সহজেই চলে আসতে পারো সায়েন্স সিটির কাছে। সায়েন্স সিটি এমনই একখানা জায়গা যেখানে দেখার মতো বা শিক্ষণীয় বা শেখার মতো প্রচুর জিনিস রয়েছে। সকলের ভালো লাগলেও আমি বিশেষ করে বলবো স্টুডেন্টদের এবং বাচ্চাদের এই জায়গাটি ভীষণ ভালো লাগবে। টিকিট কাউন্টারে যাওয়ার আগে টিকিট তো এখনো কাটিনি, তবে বাইরের দিকে জায়গাটা এত সুন্দর করে সাজানো গোছানো, খুব সুন্দর গার্ডেনিং এরিয়া রয়েছে, তার মাঝখানে খুব সুন্দর কিন্তু দেখার মতো অনেক জিনিসই রয়েছে যেগুলো সত্যি মন কাড়তে বাধ্য করবে। যেমনটা আমার ব্যাক সাইডে দেখা যাচ্ছে, খুব সুন্দর গার্ডেনিং এরিয়ার মাঝখানে রয়েছে কিন্তু একখানা জলের কল, যে কলটা দিয়ে নন স্টপ জল পড়ে যাচ্ছে। সামনের দিকে একখানা রয়েছে বড় গ্লোব, যে গ্লোবটা কিন্তু নন স্টপ ঘুরছে আর নিচে খুব সুন্দর জল বয়ে যাচ্ছে, যে জায়গাতে সকলেই দাঁড়িয়ে এখন কিন্তু ছবি টবি ক্লিক করছে। আর এই যে ব্যাক সাইডে দেখো বড় একখানা প্রবেশদ্বার, ওপরের দিকে লেখা রয়েছে সায়েন্স সিটি, একদিকে হিন্দিতে লেখা রয়েছে বিজ্ঞান নগরী, এক সাইডে বাংলাতে লেখা রয়েছে বিজ্ঞান নগরী। আচ্ছা, এর ভেতরেই কিন্তু মানে এই প্রবেশদ্বারের সামনেই দুপাশে রয়েছে টিকিট কাউন্টার, যেখান থেকে তোমরা কিন্তু টিকিটটা কেটে নিতে পারো। যারা শুধুমাত্র পায়ে হেঁটে ভাবছো সায়েন্স সিটির ভেতরে এন্ট্রি করবে, তাদের কিন্তু মাথা পিছু 70 টাকা করে টিকিট লাগবে। আর যারা ভাবছো রোপোতে করে সায়েন্স সিটির ভেতরে এন্ট্রি নেবে, আমি তোমাদেরকে টিকিট কাউন্টারটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ব্যাক সাইডে তোমাদেরকে দেখালাম এন্ট্রি গেটটা, তার ঠিক উল্টো দিকে এই দিকে সোজা তাকালে পরে তোমরা কিন্তু রোপওয়ে কাউন্টার দেখতে পারবে, যেখানে তোমরা রোপোতে গেলে পরে কিন্তু টিকিটটা কেটে নিতে পারবে। তবে মাথায় রাখতে হবে, রোপো করে যদি তোমরা সায়েন্স সিটির ভেতরে এন্ট্রি করো তাহলে কিন্তু মাথা পিছু খরচা হবে 75 টাকা, আর ইনক্লুডিং থাকবে এই যে 70 টাকা যেটা টিকিটটা কেটে এন্ট্রি করতে হবে সেই টিকিটটা। পুরো মিলিয়ে রোপোতে যদি সায়েন্স সিটির ভেতরে এন্ট্রি করো খরচা হবে 145 টাকা। স্টুডেন্ট কিংবা স্কুল গ্রুপ থেকে যারা একসাথে অনেকজন মিলে আসবে, সায়েন্স সিটির ভেতরে এন্ট্রি করতে টিকিট মূল্য লাগবে মাথাপিছু 35 টাকা করে। আর স্টুডেন্ট ছাড়া এমনি যারা গ্রুপে একসাথে মিনিমাম 25 জন আসতে চাইছো, টিকিট মূল্য লাগবে 60 টাকা করে। সায়েন্স সিটির ভেতরে এন্ট্রি করার জন্য ফাইনালি ঠিক করলাম রোপওয়ে এন্ট্রি করব। তবে বন্ধুরা, সায়েন্স সিটির যে টিকিট রয়েছে আর রোপোর টিকিট দুটো মিলিয়ে মাথা পিছু খরচা হলো 145 টাকা। হাতে টিকিট আমাদেরকে এখানকার দাদারা বললো একটু ওয়েট করতে, তাই অপেক্ষায় রয়েছি। এখান থেকেও বাইরের দিকে খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছে, রোপো আসছে, দেখো দারুণ লাগছে দেখতে। বাইরের দিকে যেমন রোপওয়ে টিকিট কাউন্টার রয়েছে, তেমনি ভেতরের দিকেও কিন্তু একখানা রোপওয়ে টিকিট কাউন্টার রয়েছে। তোমরা যারা পায়ে হেঁটে সায়েন্স সিটির ভেতরে এন্ট্রি করতে চাইছো, যদি রোপওয়ে রাইড নেওয়ার ইচ্ছে থাকে তাহলে সারাদিন ভালো করে সায়েন্স সিটি ঘুরে নেবে। ফেরার সময় তোমরা কিন্তু ভেতরে টিকিট কাউন্টার থেকে একখানা টিকিট কেটে রোপওয়ে রাইড করে বাইরের দিকে বেরিয়ে চলে আসতে পারো। রোপোতে ওঠার সাথে সাথে এইমাত্র রোপো ছেড়ে দিয়েছে, আর এইখান থেকে খুব সুন্দর নাকি সায়েন্স সিটি মানে বিজ্ঞানের শহর দারুণ সুন্দরভাবে দেখা যায়। বিশেষ করে যদি বলতে পারো পাখির চোখে বা ওপর দিক থেকে পুরো সায়েন্স সিটি দেখতে কেমন লাগে সেটাও ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করব। তবে হ্যাঁ, এখানকার যে দাদারা রয়েছে গার্ড দাদারা, তারা বলে দিলেন যে তোমরা কিন্তু একদম উঠে দাঁড়াবে না, নড়াচড়া করবে না, কারণ ব্যালেন্সটা খুব জরুরি। তাই আমরা সেইভাবেই বসে রয়েছি। চলো সামনের দিকে এগিয়ে যাই আর দেখি কত সুন্দর ভিউ দেখতে পাই। আর বিশেষ করে রিশুর জন্যই কিন্তু রোপোতে ওঠা। আর সৌরভও বলছিল চলো হেঁটে তো এর আগের বার এন্ট্রি করেছিলাম, এবারে রোপোতে এন্ট্রি করা যাক। দারুণ লাগছে, দারুণ। আমার বড় ছেলে ওম যখন ঠিক রিশুর মতো ছোট, তখন আমরা সায়েন্স সিটিতে ঘুরতে এসেছিলাম। তবে তখন অবশ্য আমরা ভিডিও করতাম না। বহু বছর পর আমি নিজেও সায়েন্স সিটিতে ঘুরতে এলাম, দেখে যেন মনে হচ্ছে নতুন এক জগতে পাড়ি দিয়েছি। সায়েন্স সিটির ঠিক মাঝখানে যখন এসে পৌঁছালো রোপওয়ে, তখন একটু কিন্তু হালকা স্লো হয়ে গেছে, মানে দাঁড়িয়ে পড়বে, শুনলাম মাঝখানে গিয়ে দাঁড়িয়ে পড়বে। তখন কিছুক্ষণ সময় আমরা কিন্তু বেশ ভালো করে চারিদিকের ভিউটা দেখতে পারবো।
আর এই দৃশ্য যদি আমার ছেলে বাড়িতে দেখে, মানে বড় ছেলে, ও যে কি কান্নাকাটি করবে মানে বলার বাইরে। যেহেতু ওর পড়াশোনাটাও স্টার্ট হয়ে গেছে তাই ওকে আনতে পারিনি, কিন্তু খুব ইচ্ছে ছিল সায়েন্স সিটিতে ওকে নিয়ে আসবো, ওকেও ঘোরাবো। যাই হোক, অন্য এক সময় সময় করে ওকে নিয়ে আসতে হবে। দেখো চারিদিকের ভিউ, পাশ দিয়ে আরো একখানা রোপও কিন্তু পাস করলো। রোপওয়ে রাইড করার সময় একখানা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে। সেটা হলো উপরের দিক থেকে দেখা এই সুন্দর গার্ডেন এরিয়া। গার্ডেন এরিয়াটা ঠিক কিভাবে সাজানো গোছানো, যেটা এত সুন্দর নিখুঁতভাবে দেখা যাচ্ছিল, যা দেখে সত্যিই মন ছুঁয়ে গিয়েছিল। গার্ডেন এরিয়া ছাড়াও সায়েন্স সিটির ভেতরে কোথায় কতগুলো হল রয়েছে, কিভাবে সাজানো গোছানো সায়েন্স সিটি, সবটাই কিন্তু রোপওয়ে রাইড করার সময় দেখা যাবে, যেটা আশা করছি আমার মতো তোমাদেরও দেখতে ভীষণ ভালো লাগবে। রিশু, তোমার কেমন লাগলো? ভালো। ভালো। রাইড কিন্তু খুব একটা বেশিক্ষণের নয়, তবে বেশ ভালো লাগলো। এই মাত্র আমরা নিচের দিকে নেমে চলে এলাম। এবারে দাদারা বসে রয়েছেন, দরজা খুলে দিলে আমরা নিচের দিকে নেমে যাব। তবে এখানে গেটের কাছেও লেখা রয়েছে দরজা ছোবেন না অথবা হেলান দেবেন না। বেশ ভালো লাগলো রাইডটা করে। সৌরভ অবশ্য রোপওয়ে উঠে ভিডিও শুটের জন্য একটু এদিক ওদিক করছিল। তবে আমার বিশেষভাবে যেটা মতামত রয়েছে, রোপওয়ে রাইড বলো কিংবা নৌকা ভ্রমণ বলো, যারা আমাদেরকে নির্দেশ দেন বা গাইড করেন তাদের কথাটা মেনে চলা কিন্তু একটু দরকার রয়েছে। রোপওয়ে থেকে নামার পরে সবার প্রথমে চোখে পড়লো এই এয়ারপ্লেন। এই এয়ারপ্লেনটা কিন্তু 2 সিটার এয়ারপ্লেন। তবে দেখো সামনের দিকে পুরোটাই কিন্তু ব্যারিগেড রয়েছে, মানে চারদিক দিয়েই ঘেরা, বাইরের দিক থেকে দাঁড়িয়ে তোমাদের দেখতে হবে। আর এখানে সামনের দিকে একখানা কিন্তু বোর্ড রয়েছে, যেই বোর্ডের মধ্যে এই এয়ারপ্লেনের সম্বন্ধে সমস্ত কিছু লেখা রয়েছে। তোমরা যারা ইন্টারেস্টেড তারা কিন্তু অবশ্যই লেখাগুলো একবার পড়ে নিতে পারো। তবে এই যে ব্যারিগেডটা রয়েছে চারিদিকেই কিন্তু নো এন্ট্রি লেখা রয়েছে। তবে এখানে এসে যেটা জানতে পারলাম, বোর্ডের মধ্যেই লেখা রয়েছে 2 সিটার এয়ারপ্লেন, এবং 1977 সালে 6ই জানুয়ারি এই এয়ারপ্লেন নাকি সবার প্রথমে আকাশযাত্রা শুরু করেছিল। এয়ারক্রাফটের সামনে রাখা বোর্ডটিতে একবার তোমরা নজর বুলিয়ে নিতে পারো, যেখানে এই এয়ারক্রাফটের সম্বন্ধে সমস্ত কিছু লেখা রয়েছে। হাইট, ওয়েট, ম্যাক্সিমাম লেভেল স্পিড এবং পুরো বডিটার ওয়েট কত। 1977 সাল থেকে 2009 সাল পর্যন্ত এই এয়ারক্রাফট সার্ভিস দিয়েছে। হাঁটি হাঁটি পায়ে চলে এলাম মেরিটাইম সেন্টারের একদম ঠিক সামনে। তবে বন্ধুরা, 70 টাকা দিয়ে আমি যে টিকিটটা কেটে সায়েন্স সিটির ভেতরে এন্ট্রি করেছি, সেই 70 টাকার বিনিময়ে সায়েন্স সিটির ভেতরে থাকা কোন কোন হল, কোন কোন মিউজিয়াম গুলো ঘুরে দেখে নিতে পারবো, সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো এবং জানাবো। তাছাড়াও এই যে মেরিটাইম সেন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছে, এখানে পাশে রয়েছে একখানা কিন্তু টিকিট কাউন্টার। মেরিটাইম সেন্টারের ভেতরেই রয়েছে কিন্তু টাইম মেশিন। তোমরা যারা টাইম মেশিনে যেতে চাইছো, আলাদা করে মাথা পিছু 50 টাকা দিয়ে টিকিট কাউন্টার থেকে কিন্তু টিকিট কেটে তারপরে এন্ট্রি করতে হবে। 70 টাকার বিনিময়ে এই মেরিটাইম সেন্টারের ভেতরে আমরা কি কি দেখতে পারবো সেটা এবারে দেখাবো। বিজ্ঞান মানেই আমরা বুঝি ভীষণ কঠিন একখানা ব্যাপার। সেখানে মেরিটাইম সেন্টার শিক্ষণীয় ও বিনোদনমূলক একখানা স্থান। বিজ্ঞানকে খুব সহজভাবে মজার ছলে সকলের সামনেই তুলে ধরা হয়েছে। এন্ট্রি করলাম স্পেস থিয়েটারে। স্পেস থিয়েটারে এন্ট্রি করার সাথে সাথে যেমনটা তোমরা আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছ, বড় এখানে কিন্তু স্ক্রিন রয়েছে, যে স্ক্রিনের মধ্যে খুব সুন্দরভাবেই দেখানো হচ্ছে ইন্ডিয়া স্পেস মিশন বা মহাকাশ অভিযান। সেই সুন্দর মুহূর্তগুলো তোমরা চাইলে কিন্তু দেখতে পারো। যারা দেখতে ইন্টারেস্টেড রয়েছে তারা অবশ্যই কিছুক্ষণ সময় এখানে কাটাতে পারো। 1980 সালে ভারতের প্রথম দেশীয় উৎক্ষেপণ যান স্যাটেলাইট লঞ্চ SLV-3 সফলভাবে রোহিণী উপগ্রহকে কক্ষপথে স্থাপন করে, যার ফলে ভারত বিশ্বের সপ্তম মহাকাশ যাত্রী দেশ হয়ে ওঠে। 1984 সালে রাকেশ শর্মা প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে যান। তিনি সোভিয়েত মিশনে উড়ে যান। 1963 সালে থুম্বা ইকুয়েটোরিয়াল রকেট লঞ্চিং স্টেশন থেকে সবার প্রথম সাউন্ডিং রকেট উৎক্ষেপণ করা হয়। কিভাবে 1972 সালে
মহাকাশ বিভাগ তৈরি করে ইসরোকে আওতায় আনা হয়েছিল এবং কিভাবে ইসরোর উৎপত্তি, সমস্ত কিছুটাই ছোট্ট ছোট্ট করে কিছুক্ষণের জন্য এই স্ক্রিনের মধ্যে তুলে ধরা হচ্ছিল। আশা করছি মোটামুটি যারা বিজ্ঞান সম্বন্ধে বোঝে তাদের বেশ ভালোই লাগবে। তাছাড়াও এই স্পেস থিয়েটারের ভেতরে এন্ট্রি করলে পরে তোমরা আরো কি কি জিনিস দেখতে পারবে, কোন কোন রাইড গুলো করতে পারবে, অ্যারো সাইন দিয়ে নাম লিখে খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। আশা করছি স্পেস থিয়েটারের আশেপাশে যতগুলো দেখার মতো জায়গা রয়েছে তোমাদের ঘুরতে কোনো রকম সমস্যা হবে না। টিকিট কেটে অবশ্যই তোমরা টাইম মেশিনের মজা উপভোগ করতে পারো, তবে কিছু সতর্কবার্তা রয়েছে, যেমন যাদের হার্টের সমস্যা রয়েছে, পিঠে ব্যথা রয়েছে, যারা প্রেগনেন্ট রয়েছে তারা কিন্তু টাইম মেশিনে একদম বসবে না। স্পেস থিয়েটারের পুরো গ্রাউন্ড ফ্লোরটা খুব সুন্দরভাবেই আমি হাঁটা পথে ঘুরে দেখছি, দেখার মতো প্রচুর জিনিস রয়েছে। আর তোমরা চাইলে পরে এই যে স্পেস থিয়েটারের আরো একখানা কর্নার রয়েছে যেখানে খুব সুন্দরভাবে কিন্তু 3D শো হয়। তোমরা যারা 3D থিয়েটারে গিয়ে 3D শো দেখতে চাইছো জঙ্গল সাফারি, তারা কিন্তু অবশ্যই মাথা পিছু এক্সট্রা ভাবে 40 টাকা দিয়ে টিকিটটা কেটে নেবে। সকলেই 3D শো দেখবে বলে দেখো হাতে টিকিট নিয়ে এখানে কিন্তু লাইন দিয়ে ভেতরে থিয়েটারের ভেতরে এন্ট্রি করছে। জঙ্গল সাফারি মানে ব্যাপারটা বুঝতেই পেরেছো, যেখানে জঙ্গল, জীবজন্তু, ডাইনোসর এই সমস্ত জিনিসগুলো থাকবে। বড় একখানা স্ক্রিনের মধ্যে সেই জঙ্গল সাফারির ভিডিওগুলো দেখানো হবে। থিয়েটারের বাইরে ঠিক এমনই একখানা কিন্তু ডেমো তোমরা দেখতে পারবে। স্পেস থিয়েটারে তোমরা যারা শো দেখতে চাইছো 3D শো, তারা কিন্তু অবশ্যই স্পেস থিয়েটারের ব্যাক সাইডে চলে আসবে। এখানে আরো একখানা কাউন্টার রয়েছে এবং থিয়েটার রয়েছে যেখানে বড় করে লেখা রয়েছে স্পেস থিয়েটার। এই থিয়েটারে বসে 3D শো যদি দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই মাথা পিছু 120 টাকা দিয়ে তোমাদেরকে টিকিটটা কেটে নিতে হবে। যারা বাংলা শো গুলো দেখবে তারা কিন্তু ঠিক 12টার আগে টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে পড়েছে। তবে বন্ধুরা তোমাদের মাথায় রাখতে হবে, যদি তোমরা এই 3D শো গুলো দেখতে চাও অবশ্যই আগে ভাগে এসে কিন্তু টিকিটটা কেটে নেবে, কারণ প্রচুর ভিড় হয় এবং প্রত্যেকটা আলাদা আলাদা টাইমিং এ কিন্তু বাংলা এবং ইংরেজি ভাষায় কিন্তু শো গুলো হয়। তোমরা কোন কোন ভাষায় শো দেখতে চাইছো সেটা অবশ্যই টিকিট কাউন্টারে জানিয়ে দেবে। এখন আমি রয়েছি গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে আরো কিন্তু বেশ সুন্দর সুন্দর বড় বড় স্ক্রিন রয়েছে, যেখানে মহাকাশ অভিযানে গিয়ে ঘটে যাওয়ার সুন্দর সুন্দর মুহূর্তগুলো খুব সুন্দরভাবে এই স্ক্রিনগুলোতে দেখানো হচ্ছে। স্পেস থিয়েটারে এই বিষয়টা আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, যেখানে বড় একখানা স্ক্রিন আর তোমরা নিজেদেরকেই দেখতে পারবে। আমার থেকে বেশি আমার ছেলে এক্সাইটেড। তবে বিজ্ঞানের সাথে যুক্ত হলেও বেশ কিছু জিনিস লক্ষ্য করতে পারবে যেগুলো দেখলে পরে ভীষণ মজা পাবে। চলে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে দেখার মতো কি কি রয়েছে সেটা তো দেখাবো, তার আগে সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে আসার সাথে সাথেই চোখে পড়লো কাচের একখানা ভুলভুলাইয়া। এই জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং একখানা জায়গা, অনেকের কাছেই শুনেছি, তাই আমি আর কিন্তু মিস করব না। সবার প্রথমে এন্ট্রি করব, কিন্তু এই জায়গাতে আসলে পরে নাকি একটু হলেও মাথা ঘুরিয়ে যাবে, মানে কোন দিকে যাবে আর কোন দিক দিয়ে বেরোবে সেটা বুঝতে পারবে না। দু সাইডে এরকম কাচ রয়েছে, চারিদিকে নিজেদের দেখতে পারবে। দেখি জায়গাটা ঠিক কেমন, মানে খুব বুঝে শুনে তোমাদের কিন্তু চলতে হবে। কোন দিকে কাঁচ রয়েছে আর কোন দিকে যাওয়ার রাস্তা রয়েছে সেটা বুদ্ধি খাটিয়ে চলতে হবে। সত্যি জায়গাটা ভীষণ ইন্টারেস্টিং। মানে হঠাৎ করে এই মাত্র কিছুক্ষণ আগেই একখানা দাদা এসছিলেন, সেই দাদা মানে হঠাৎ করে ঢুকে পড়েছে, কাচের সাথে গিয়ে ধাক্কা খেয়েছে। আমি ভুল দিকে চলে যাচ্ছিলাম। মানে খুব আস্তে আস্তে স্লোলি ভাবে হাত দিয়ে দিয়ে চারিদিকটা ঘুরে দেখে নিতে হবে। আর খুব সুন্দরভাবে কিন্তু চারিদিকটা লাইটিং রয়েছে, দেখতেও বেশ ভালোই লাগছে। এন্ট্রি এবং এক্সিট দুটো গেট রয়েছে, তাই বুদ্ধি খাটিয়ে চললে কোনো না কোনো গেট দিয়ে ঠিক বাইরের দিকে বেরিয়ে আসবে, হারিয়ে যাওয়ার কোনো চান্স নেই। ব্যাপারটা ভীষণ ইন্টারেস্টিং। রিশু একা একা আসতে চাইছিল, আমি বললাম একদম নয়, আমাদের সাথে আসবে। বুঝতেই পারছো আমাকে দেখে আমার হালটা ঠিক কেমন, মানে আমি যদি এখানে দাঁড়াই এইদিকেও দেখা যাচ্ছে আয়নাতে, ওইদিকেও আমাকে দেখা যাচ্ছে।
সৌরভকে বলেছিলাম তুমি ভেতরে গিয়ে ভিডিও ক্লিপগুলো নিয়ে এসো, আমি বাইরে দাঁড়িয়ে থাকি। এক রকমের বকাঝকা দিয়েই আমাকে কিন্তু ভেতরে নিয়ে এসেছিল। অনেকেই কিন্তু ভেতরে ঢুকে ঘুরে আবার ঠিক বেরিয়ে আসছিল। জানি না কেন প্রথমের দিকে ব্যাপারটা মজাদার লাগলে পরেও আমি বাইরে বেরোনোর রাস্তাটাই খুঁজে পাচ্ছিলাম না। ঘুরে দেখছি এখন কিন্তু প্রতিচ্ছবি থিয়েটার, যেখানে আসলে পরে তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন কিন্তু স্টাইলের তোমরা দেখতে পারবে আয়না বা মিরর, যেখানে তোমাদেরকে কিন্তু একদম বিভিন্ন রকম দেখাবে। সবার প্রথমে এই সাইডটা দেখাচ্ছি। এইখানে দেখো ছোট্ট ছোট্ট বক্সের মতো কিন্তু আয়নাগুলো রয়েছে, সামনে একখানা বসার টুল রয়েছে, বসলে পরে প্রত্যেকটা আয়নাতে তোমাদেরকে কিন্তু দেখতে পারবে, শুধুমাত্র মুখটাই দেখা যাচ্ছে। এই সাইডে মানে আমার ঠিক সামনের দিকে লেখা রয়েছে ওপরের দিকে ফান মিরর। পরপর চারখানা কিন্তু বড় বড় আয়না রয়েছে, যে চারটে আয়নাতে চার রকম তোমাদেরকে কিন্তু দেখাবে। সকলেই দাঁড়িয়ে কিন্তু এই আয়নার সামনে নিজেদেরকে দেখছে যে ঠিক কেমনটা দেখায়। দেখো, একটা রয়েছে একদম সোজা, দুটো পরপর রয়েছে ঢেউ খেলানো, পাশের দিকে একখানা রয়েছে রাউন্ড টাইপের, যেইগুলোতে দাঁড়িয়ে তোমরা কিন্তু নিজেদেরকে দেখতে পারো। আমি একটু এই সাইডটা দেখাবো। এইদিকে প্রত্যেকটা মিররের আলাদা আলাদা নাম রয়েছে, যেমন এইখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি। একটা রয়েছে রোটিং ইমেজ, তারপরে রয়েছে টার্ন ইমেজ। এই প্রত্যেকটা আয়নার সামনে দাঁড়ালে পরে তোমরা কিন্তু বিভিন্ন রকমের ভাবে নিজেদেরকে দেখতে পারবে। যেহেতু এইখানে আয়নাটাকে গোল গোল করে ঘোরানোর একখানা ব্যাপার রয়েছে, জানি না আমার ছেলে কি বুঝেছে, মা গাড়ির চাকা এই বলে দৌড়ে গিয়ে পুরো আয়নাটা গোল করে ঘুরিয়ে দিয়েছে। বিভিন্ন মিররের মধ্যে থেকে আমার একখানা মিরর কিন্তু ভীষণ ভালো লেগেছে, যেটা না দেখি আর থাকতে পারলাম না। এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ত্রিভুজ আকৃতির একখানা কাচের ছোট্ট ঘর। তবে বন্ধুরা, দু সাইডেই কাচ থাকলে পরেও সামনের দিকে আসলে পরে তোমরা কিন্তু দারুণ একখানা বিষয় লক্ষ্য করতে পারবে। ঠিক তোমরা এইখানে যদি দাঁড়াও, দেখতে পারবে পুরো চারিদিকটা যেন একদম গোল, খুব সুন্দর দেখাচ্ছে। এবং এই গোল আকৃতি কাচের মধ্যে প্রত্যেকটা আয়নাতে তোমাদের মুখ কিন্তু তোমরা দেখতে পারবে। কি মা, তোমাকে দেখা যাচ্ছে? ভালো লাগছে? দেখো কত সুন্দর জিনিসটা। মানে যতগুলো আমি এখানে আয়না দেখলাম, সবগুলোর মধ্যে থেকে এটা আমার ভীষণ ভালো লাগলো। বাইরের দিকে যদি তোমরা তাকাও, পুরো সমান, কিন্তু এইখানে দাঁড়ালে পরে মনে হচ্ছে ব্যাপারটা পুরো গোল। হেড অন এ প্লেটারের সামনে এখন আমি দাঁড়িয়ে রয়েছি। জায়গাটা একটু অন্য রকমের। দেখো, সামনের দিক থেকে দেখলে পরে বোঝাই যাচ্ছে যে আমার পুরো দেহটা দেখা যাচ্ছে না, শুধুমাত্র মাথাটাই দেখা যাচ্ছে। এখানে কিছু ফল রয়েছে, কিন্তু এই ফলগুলো কিন্তু আর্টিফিশিয়াল। জায়গাটা এতটাই ইন্টারেস্টিং যে সকলে বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দাঁড়িয়ে রয়েছি ডাইনামোশন হলে। স্পেস থিয়েটার ঘুরে আমি বাইরের দিকে বেরিয়ে চলে এসেছি। স্পেস থিয়েটারের ঠিক বাইরের দিকে বেরোলে পরে তোমরা কিন্তু উল্টো দিকেই দেখতে পারবে বড় একখানা গেট, যে গেটের মধ্যে ওপরের দিকে লেখা রয়েছে ডাইনামোশন হল। এই জায়গাটা বিশাল বড়, 5 তলা একখানা বিল্ডিং। যে 5 তলা বিল্ডিং তোমরা কিন্তু হাঁটা পথে খুব সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারবে। বিজ্ঞানকে খুব সুন্দরভাবে, সহজভাবে দর্শকদের কাছে তুলে ধরা হয়েছে। জায়গাটা অসম্ভব সুন্দর, অনেক কিছু রয়েছে। এই জায়গাটা তোমরা অবশ্যই ভিজিট করে ঘুরে দেখবে। আমার ঠিক সামনের দিকে এখানে দেখা যাচ্ছে কিন্তু বাটারফ্লাই জোন। এখানে বড় করে লেখাও রয়েছে সেভ বাটারফ্লাই। পুরো কাঁচ দিয়ে এরিয়াটা কিন্তু ঢাকা রয়েছে। এবারে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখবো যে দেখার মতো কি কি রয়েছে। তবে জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। ঘূর্ণায়মান পাখা, টর্নেডো, এনার্জি বল, এইসব ধরনের প্রচুর জিনিস তোমরা কিন্তু এখানে দেখতে পারবে। এইখানে অনেকগুলো পিন রয়েছে। নিচের দিক থেকে হাতটা যখন প্রেসার দিয়ে ওপরের দিকে তুলবে, পুরো হাতের ছাপটা ফুটে উঠবে। সকালবেলা 10টার সময় সায়েন্স সিটির গেট সকলের জন্যই খুলে দেওয়া হয় এবং প্রত্যেক দিন সায়েন্স সিটি খোলা থাকে সকলের জন্য। যদি তোমাদের কোনো রকম ভাবনা চিন্তা থাকে আমরা শো দেখব, তার সাথে পুরো সায়েন্স সিটি ঘুরে দেখব, তাহলে অবশ্যই আমি বলবো সকালবেলা 10টার সময় গেট খোলার সাথে সাথেই সায়েন্স সিটিতে ভিজিট করে যাবে, নয়তো হাতে সময় নিয়ে পুরো সায়েন্স সিটি ঘুরে দেখতে পারবে না।
বিজ্ঞানের সাথে যুক্ত এত রকমের সিস্টেম, এত রকমের জিনিস যেগুলো সম্বন্ধে খুব সুন্দরভাবেই লেখা রয়েছে এবং রয়েছে একটা করে বাটন। সেই বাটনগুলো চিপে ধরে রাখলে তোমরা কোনো না কোনো রিয়াকশন কিন্তু অবশ্যই দেখতে পারবে। যেহেতু বিজ্ঞানের সাথে সমস্ত কিছু জড়িত, তাই কিন্তু বিজ্ঞান নগরী বলা হয়ে থাকে। এখানে খুব সুন্দর একটা না পিয়ানোর কিন্তু সিস্টেম রয়েছে, যার ওপর দিয়ে হেঁটে গেলে পরে খুব সুন্দরভাবে মিউজিক গুলো বাজবে, যেটা শুনতে ভীষণ তো ভালো লাগছে। এবং এখানে আসা সকলেই কিন্তু ভীষণ ভাবে মজাও করছে, সকলে হেঁটে যাচ্ছে আর খুব সুন্দর মিউজিক পাচ্ছে। এইখানে একখানা বাটন রয়েছে, বাটনটা একটু চিপে ধরে রাখলে বলগুলোকে দেখতে পারবে যেন সাপের মতো এঁকে বেঁকে যাওয়া আসা করছে। এটা হলো অনন্তকূপ। দুটো সমান আয়নাকে সমান্তরাল ভাবে রাখা রয়েছে ওপর নিচ করে। উপরের দিক থেকে দেখলে মনে হবে কুয়োটা ভীষণ গভীর, আসলে তাই নয়। লিফটে উঠে সোজা চলে এলাম ডায়নামোশন হলের একদম ঠিক টপ ফ্লোরে। এবারে এইখান থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। আমি এখন টপ ফ্লোরে রয়েছি। এইখান থেকে পুরো গ্রাউন্ড ফ্লোরটা কিন্তু দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে। যেখানে এতক্ষণ আমরা ছিলাম, টপ ফ্লোরে আসার কারণ এই টপ ফ্লোরে দেখার মতো অনেক কিছু রয়েছে। প্রত্যেকটা ফ্লোর এবারে দেখতে দেখতে একদম নিচের দিকে নেমে যাব। পুরো রাউন্ড করে জায়গাটা তৈরি করা হয়েছে, গোল করে ঘুরতে ঘুরতে নিচের দিকে খুব সহজেই তোমরা নেমে যেতে পারবে। এবারে এখানে দেখার মতো কি কি রয়েছে সেগুলো একটু দেখবো। বেশিরভাগ জিনিসই কিন্তু বিজ্ঞানের ওপরে ডিপেন্ড করে তৈরি করা হয়েছে এবং আমার যতদূর মনে হলো তোমরা যে কোনো 3D শো ছাড়া এই পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে দেখে নিতে পারবে। শুধু শো গুলো দেখলে পরে আলাদা করে টাকা খরচা করতে হবে। অনেকের ভুল ধারণা রয়েছে 70 টাকা দিয়ে টিকিট কেটে সায়েন্স সিটির ভেতরে এন্ট্রি করে শুধুমাত্র বাইরের দিকের বাগান এরিয়াটাই ঘুরে দেখা যায়। সায়েন্স সিটির ভেতরে যে 5খানা হল রয়েছে, কনভেনশন সেন্টার, আর্থ এক্সপ্লোরেশন হল, ডায়নামোশন হল এবং আরও 2টো হল রয়েছে যার আলাদা আলাদা নাম রয়েছে, সেইগুলোতে তোমরা ভিজিট করতে পারবে না। এমনটা কিন্তু একদমই নয়। 70 টাকা দিয়ে টিকিট কেটে তোমরা 5টা হলেই এন্ট্রি করতে পারবে এবং বিজ্ঞানের সাথে যুক্ত যে কটা সিস্টেম রয়েছে প্রত্যেকটা জিনিসই তোমরা কিন্তু ভালো করে ঘুরে দেখেও নিতে পারবে। শুধুমাত্র হলগুলোতে যে থিয়েটার রয়েছে সেই থিয়েটারে গিয়ে যদি তোমরা আলাদা করে 3D শো দেখতে চাও তার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে। তাছাড়া কিন্তু তোমরা বেশ ভালো করেই 70 টাকার বিনিময়ে পুরো সায়েন্স সিটি ঘুরে দেখে নিতে পারো। ভিজিট করলাম এইমাত্র আমি অ্যাকোরিয়ামে। খুব একখানা কিন্তু আকর্ষণীয় জায়গা। তবে বন্ধুরা ব্যাক সাইডে রয়েছে কিন্তু প্রবেশদ্বার, যেখানে বড় করে গেটের মাথার উপরে লেখা রয়েছে অ্যাকোরিয়াম, নিচের দিকে লেখা রয়েছে জীবশালা। তোমরা একটু দেখে শুনে আসবে কারণ অনেকটা বড় জায়গা। অ্যাকোরিয়ামের ভেতরে যতগুলো পরপর অ্যাকোরিয়াম রয়েছে প্রত্যেকটা অ্যাকোরিয়ামেই কিন্তু মাছ আছে। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে বিস্তৃত এবং এখানে যতগুলো মাছ রয়েছে প্রত্যেকটা মাছের বিষয়ে কিন্তু খুব সুন্দরভাবে নাম সহকারে মাছগুলোর বিষয়ে বাংলাতে লেখা রয়েছে। তোমরা যারা পড়তে চাও, ইন্টারেস্টেড রয়েছে, তোমরা কিন্তু পড়ে নিতে পারো। এখানে রয়েছে অ্যালবিনো শার্ক, যেটা আমি কিন্তু প্রথমবার দেখলাম। আমার বাড়িতে বিশাল বড় অ্যাকোরিয়াম রয়েছে, আমি আর সৌরভ মাছের ভীষণ ভাবে ভক্ত। আমাদের বাড়িতেও প্রচুর মাছ রয়েছে, কিন্তু এই অ্যালবিনো শার্কটা আমি এখানে এসে প্রথমবার দেখলাম। পুরো অ্যাকোরিয়াম জুড়ে দেশি এবং বিদেশি 2 ধরনের মাছই তোমরা কিন্তু দেখতে পারবে। আমার মনে হয় বিশেষ করে বাড়ির কুচে কাচাদের এই জায়গাটা ভীষণ ভালো লাগবে। অ্যাকোরিয়ামে থাকা মাছগুলো দেখতে দেখতে এইমাত্র চোখে পড়লো বড় বড় রয়েছে কিন্তু 2টো পিরানা মাছ। আচ্ছা, এই মাছটার সম্বন্ধে তোমরা কিছু যদি জানতে চাও, আমি যতদূর জানি এই মাছটার ওপরে ডিপেন্ড করে কিন্তু একটি হলিউড মুভি রয়েছে। তোমরা চাইলে দেখে নিতে পারো, মাছটার বিষয়ে সমস্ত কিছু জানতে পারবে। আর এইখানে যে ওপরের দিকে লেখা রয়েছে সেই লেখাগুলো পড়লে পরেও তোমরা জানতে পারবে মাছটা আসলে কতটা খতরনাক এবং কতটা বিষাক্ত। ফেদারব্যাক ফিশ তাছাড়াও ছিল কিন্তু অ্যালবিনো দৈত্য গৌরামী। বেশ কিছু মাছের যেমন প্রচলিত নাম রয়েছে তেমনি বৈজ্ঞানিক নামও রয়েছে। অ্যালবিনো দৈত্য গৌরামী এই মাছটা কিন্তু তৃণভোজী মাছ এবং রাতের বেলা জলের নিচে গিয়ে খাবার খায়।
সায়েন্স সিটির ভেতরে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে কিন্তু ফুড কর্নার, যেখানে এখন আপাতত আমি বসে রয়েছি। ব্যাক সাইডে তোমরা দেখতেই পারছো ভিড়টা কেমন, অনেকগুলো কিন্তু বসারও ব্যবস্থা রয়েছে, বসে খেতে হলে কোনো রকম সমস্যা হবে না। কিন্তু ভিড় থাকলে পরে সময় সাপেক্ষ ব্যাপার, কারণ সবার প্রথমে আমি গিয়ে কিন্তু একখানা কাউন্টার রয়েছে, সেখানে কি খাবো সেই খাবারের নামটা বলে পেমেন্ট করে একখানা টোকেন করিয়েছি। সেই টোকেনটা হাতে নিয়ে আবারও একখানা কাউন্টারে গিয়ে খাবারটা আমি নিয়ে এলাম। এখানে বসে খাবার দাবার খাবো। অর্ডার করেছিলাম আমি মশালা ধোসা, আর এটার দাম পড়লো কিন্তু এক প্লেটের 120 টাকা। খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। সাউথ ইন্ডিয়ান ডিশ ছাড়া এখানে কিন্তু চাইনিজ আইটেমও পাওয়া যাচ্ছিল। চিলি চিকেন, চাউমিন, এগ রোল, ছোলে বাটুরে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। তবে মেনু কার্ডটা দেখে যেটা বুঝলাম, এখানে খাবারের দামগুলো একটু বেশি। আমি, রিশু, সৌরভ, আমরা যেহেতু 3 জন ছিলাম তাই 3 প্লেটই ধোসা নিয়েছিলাম। আলুর পুরটা কিন্তু বেশ অনেকটাই দেওয়া ছিল, যার কারণে ধোসাটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। রিশু আমাদের ধোসা খেতে বেশ পছন্দ করে, তবে ও আলুর পুরটা কিন্তু খেতে পারে না। তবে হ্যাঁ, তোমাদের যদি দ্বিতীয়বার চাটনি বা সাম্বার কিছু প্রয়োজন থাকে, তোমরা কিন্তু দ্বিতীয়বার নিয়ে আসতে পারো, এতে কোনো সমস্যা হবে না। খাবার দাবার খেয়ে চলে এলাম মিসাইল পার্কে। লোকেশনটা একটু দেখাবো, যে ফুড কর্নারে বসে আমি খাবার দাবার খেলাম। এই যে ব্যাক সাইডে ফুড কর্নারটা দেখা যাচ্ছে, ফুড কর্নারের পাশেই কিন্তু মিসাইল পার্ক। তোমরা ফুড কর্নার থেকে বেরোলে পরে খুব সুন্দর একখানা লোকেশন দেখতে পারবে, যেখানে বড় করে সুন্দর করে লেখাও রয়েছে মিসাইল পার্ক। তাই জায়গাটা চিনতে একদম কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এইখানে তোমরা অবশ্যই ভিজিট করবে। আর সামনের দিকে কিন্তু বেশ সুন্দর খোলা একখানা স্পেস রয়েছে, বা বলতে পারো মাঠ প্রাঙ্গণ রয়েছে, যেখানে সকলে বসে কিন্তু খাবার দাবার খাচ্ছে। আমি যেটা শুনেছিলাম যে সায়েন্স সিটির ভেতরে নাকি বাইরের খাবার দাবার নিয়ে এসে ভেতরে এন্ট্রি করা যাবে না। তো এসে দেখছি এখানে কিন্তু সকলেই বাইরে থেকে কিংবা বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে এসে বসে খাবার দাবারও খাচ্ছে। তাই তোমরা যদি ভেবে থাকো বাড়ি থেকে খাবার দাবার বানিয়ে নিয়ে এসে ছোট্ট একখানা পিকনিক করবে, অবশ্যই সায়েন্স সিটির ভেতরে চলে আসতে পারো। মিসাইল পার্কে আসলে পরে খুব সুন্দর দেখতে পারবে মিশন শক্তি, যার এখানে কিন্তু খুব সুন্দরভাবে মিসাইলগুলো একদম পরপর ভাবে সাজিয়ে রাখা রয়েছে। আচ্ছা, সায়েন্স সিটির ভেতরে কিন্তু নতুন আকর্ষণ সেটা রয়েছে কিন্তু বন্দে ভারত ট্রেন। এখনো পর্যন্ত সায়েন্স সিটি ঘোরার সময় আমার চোখে পড়েনি, যদি চোখে পড়ে অবশ্যই আমি বন্দে ভারত ট্রেনটাও দেখাবো, এবং বন্দে ভারত ট্রেনে করে যদি পুরো সায়েন্স সিটি ঘোরো কত টাকা খরচা হবে সেটাও জানিয়ে দেবো। মিশন শক্তি, মিশন পৃথিবী, মিশন ব্রহ্মাস্ত্র পরপর 3টে একই সাথে রয়েছে। সামনের দিকে দেখতে পারবে আব্দুল কালামের একখানা বড় মূর্তি, এবং এই 3টে মিশনের সম্বন্ধেই কিন্তু সামনের দিকে বোর্ডে খুব সুন্দরভাবেই লেখা রয়েছে তাদের দৈর্ঘ্য, তাদের ব্যাস এবং উৎক্ষেপণের সময় ওজন। মিসাইল পার্কের পাশে রয়েছে বেশ বড় বড় 4খানা কিন্তু খাঁচা। ছোট্ট নয়, একদম বড়, একদম গোলাকৃতি। এই খাঁচাগুলোর মধ্যে তোমরা কিন্তু দেখতে পারবে বেশ ছোট ছোট হাঁস, খরগোশ, গিনিপিগ, এবং বড় একখানা খাঁচাতে রয়েছে কিন্তু প্রচুর রাজহাঁস। বাচ্চাদের জন্য ভীষণ আকর্ষণীয় জায়গা কিন্তু হয়ে উঠতেই পারে, বাচ্চারা এই জায়গাটা ঘুরে দেখলে পরে বেশ মজাই পাবে। শীতের মরশুম মানে সকলেই শুধু বাড়িতে বসে ভাবনা চিন্তা করতে থাকে, হাতের কাছে কোনো এক সুন্দর জায়গা থেকে যদি ঘুরে আসা যেত এবং সুন্দর সময় কাটানো যেত, তাহলে বেশ ভালো হতো। তাহলে অবশ্যই বলবো শীতের মরশুমে একটা দিন সায়েন্স সিটি থেকে ঘুরে আসতে পারো। চলার পথে চোখে পড়লো আর্চ আকৃতির একখানা জলধারা। তবে এটার বিষয়ে বলার আগে তোমাদেরকে অবশ্যই বলবো, এই আর্চ আকৃতির জলধারা বা ফোয়ারাটা যখন তোমরা দেখবে তার আগে এই বোর্ডটা একটু ফলো করে নেবে। মানে যার উপরে ভিত্তি করে এই জিনিসটা তৈরি করা হয়েছে সেটা খুব সুন্দরভাবেই কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে লেখার মাধ্যমে। আর এই যে জলধারাটা রয়েছে, যখন তোমরা এর নিচ দিয়ে যে রাস্তাটা রয়েছে চলাফেরা করবে, দেখবে এক ফোঁটা জলও কিন্তু তোমাদের গায়ে পড়বে না। সেটাই এখানে লেখা রয়েছে, চলার পথে আর্চ আকৃতির জলধারার নিচে দাঁড়ান এবং হাঁটা চলা করুন, দেখবেন এক ফোঁটা জলও আপনাদের গায়ে পড়বে না। তবে এই সাইডটা যদি একটু তোমরা ফলো করো, যে এখান থেকে জলটা আর কি বেরোচ্ছে, এতটা স্পিডে জলটা বেরোচ্ছে, দেখে মনে হচ্ছে যেন পাইপ দিয়ে জলটা আসছে, এত সুন্দর। কিন্তু জলটা গিয়ে পড়ছে কিন্তু ওইদিকে। ভীষণ সুন্দর একখানা এরিয়া, সকলে দাঁড়িয়ে কিন্তু এখানে সেলফিও তুলছে। বন্দে ভারত রোড ট্রেন, যারা পায়ে হেঁটে পুরো সায়েন্স সিটি ঘুরতে পারবে না, তারা সামান্য খরচার বিনিময়ে কিন্তু খুব সুন্দরভাবে এই রোড ট্রিপের মজা নিতে পারো।
টেগোর পার্ক স্টেশন থেকে এইমাত্র বেরিয়ে গেল কিন্তু বন্দে ভারত রোড ট্রেন, যেটা তোমরা এইমাত্র দেখলে। তবে হ্যাঁ, টেগোর পার্ক স্টেশনে আসলে পরে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে বন্দে ভারত রোড ট্রেন ধরে কিন্তু পুরো সায়েন্স সিটি ঘুরে দেখে নিতে পারো। খরচা হবে মাথা পিছু 30 টাকা করে। আর এই যে টেগোর পার্ক স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডে খুব সুন্দর একখানা গার্ডেনিং এরিয়া রয়েছে, যেখানে গার্ডেনের মাঝখানে সুন্দর একখানা বাবুই পাখি বাসার মতো কিন্তু দোলনা রয়েছে, যেখানে বসে বাচ্চারা অলরেডি মজাও করছে। বন্দে ভারত ট্রেনটা দেখে মনে হলো যে বন্দে ভারত ট্রেনে অল্প উঠে ছেলেকে নিয়ে পুরো সায়েন্স সিটিটা ঘুরে দেখবো, ছেলেও একটু মজা করতে পারবে। টিকিট কাউন্টারে গিয়ে জানতে পারলাম টিকিট পুরো হাউসফুল, মানে আর কিন্তু টিকিট পাওয়া যাবে না। তাই এইখানে ছেলের বায়না করাতে টেগোর পার্ক স্টেশনের পাশেই একখানা কিন্তু পুরোনো ট্রেনের বগি রাখা রয়েছে, যেখানে বসে ছেলেকে নিয়ে একটু মজা করছি। দাঁড়িয়ে রয়েছে এখন এই মুহূর্তে বাটারফ্লাই গার্ডেনের ঠিক সামনে। মূলত এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো এবং একখানা সেলফি জোন। ব্যাক সাইডে তোমরা নিশ্চয়ই ফলো করতে পারছো, প্রচুর ভিড় রয়েছে, বড় বড় দুখানা রয়েছে প্রজাপতির ডানা, যার সামনে দাঁড়িয়ে সকলেই কিন্তু ছবি ক্লিক করছে। সামনের দিকের এরিয়াটাও খুব সুন্দর করে সাজানো। পাশেই তোমরা দেখতে পারবে বাটারফ্লাই নার্সারি, তোমরা চাইলে একবার ঘুরে দেখে নিতে পারো। এই নার্সারির ঠিক পাশে এই যে বড় জায়গাটা রয়েছে, চারিদিকে বিভিন্ন ধরনের গাছগাছালি যেটা তোমরা দেখতে পারবে, এবং ভেতরের দিকে গার্ডেন এরিয়াতে খুব সুন্দর কিন্তু বেদি রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, অনেকেই বসে কিন্তু সুন্দরভাবে সময় কাটাচ্ছে। ফাইনালি ভিজিট করলাম আমি শিশু উদ্যানে। আর এই যে পার্কটা রয়েছে, যার নাম দেওয়া হয়েছে জিম পার্ক, যেখানে বিভিন্ন ধরনের রাইড কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে বাচ্চারা উঠে ভীষণভাবে মজা করছে। তবে সত্যিই তাই, দেখে মনে হচ্ছে যেমন আমরা পার্কে গেলে পরে দেখতে পারি তেমনটা তো নয়, বেশ সুন্দরভাবেই সাজানো গোছানো পার্কের মতনই। আর বলতে হয়, শিক্ষা, বিজ্ঞান এবং বিনোদনমূলক যে সমস্ত কিছুর মিশ্রণে এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। অবশ্যই বাচ্চারা যদি তোমাদের সাথে থাকে, তারা কিন্তু এই জায়গাতে ভীষণ সুন্দরভাবে মজা করতে পারবে। সায়েন্স সিটির ভেতরে বেশ অনেকটা বড় জায়গা জুড়ে তৈরি করা হয়েছে সূর্য ঘড়ি। কম বেশি সূর্য ঘড়ির নাম আমরা হয়তো সকলেই শুনেছি। সব জায়গাতে দেখা না গেলেও বিশেষ কিছু জায়গাতে এই সূর্য ঘড়ি কিন্তু দেখা যায়। অতি প্রাচীনকাল থেকে সময় নির্ধারণ করতে সূর্য ঘড়ি ব্যবহার হয়ে আসছে। মোটামুটি সন্ধে 6টা পর্যন্ত টিকিট কেটে সায়েন্স সিটির ভেতরে তোমরা এন্ট্রি করতে পারবে। সন্ধে 6টার পরে আর কিন্তু কাউকে টিকিট দেওয়া হয় না। চারিদিকের ভিউ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো প্রায় সন্ধে নেমে এসেছে, তাই চারিদিকে কিন্তু আলো জ্বলে উঠেছে। দিনের বেলা যখন ভিজিট করেছিলাম একরকম ভিউ দেখেছি, কিন্তু সন্ধেবেলা আলো জ্বলার পরে জায়গাটা কিন্তু আরো সুন্দর হয়ে উঠেছে। চারিদিকে এখনো মানুষজন প্রচুর রয়েছে। তবে সায়েন্স সিটি এমনই একখানা জায়গা, এখানে এত মানুষজন রয়েছে তবুও কিন্তু জায়গাটা খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে বেশ ভালোভাবে মেনটেন করে রাখা রয়েছে। সায়েন্স সিটির ভেতরে এত রকমের জিনিস রয়েছে, আর প্রত্যেকটা জিনিসের সাথেই কিন্তু বিজ্ঞানের একখানা মিশ্রণ রয়েছে বা মেলবন্ধন রয়েছে বলতে পারো। তাই আমি বিশেষ করে বলবো, যারা আমার ভিডিওগুলো দেখছো, সায়েন্স সিটিতে এসে যদি তোমরা নিজেরা প্রত্যেকটা জিনিসের বিষয়ে জানো, পড়ো, তাহলে মনে হয় সব থেকে বেশি ভালো হয় এবং তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগবে। সায়েন্স সিটির ঠিক যে মেন গেটটা রয়েছে, যেই গেটটা দিয়ে তোমরা মাথা পিছু 70 টাকা দিয়ে টিকিটটা কেটে পায়ে হেঁটে এন্ট্রি করবে, সেই মেন গেটের সামনে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। যেহেতু আমি রোপওয়ে ধরে কিন্তু একদম ওপর দিয়ে সায়েন্স সিটির ভেতরে এন্ট্রি করেছিলাম, তাই তখন সেই মুহূর্তে আমি মেন গেটটা দেখাতে পারিনি, বাইরের দিকের ভিউটা দেখিয়েছিলাম। এখন আমি তোমাদেরকে ভেতর দিকের যে ভিউটা রয়েছে সেটা দেখিয়ে দিলাম। প্রচুর ভিড় কিন্তু, যেহেতু সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে, তাই সন্ধ্যে 7টা পর্যন্তই কিন্তু পুরো জমজমাট থাকে সায়েন্স সিটি। আচ্ছা, এই গেটটা দিয়ে এন্ট্রি করলে পরে ভেতরে ভিজিট করার সাথে সাথেই হাতের ডান সাইডে একখানা বড় কিন্তু গার্ডেন এরিয়া রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ তো রয়েছে, তাছাড়াও কিন্তু বিভিন্ন বৈজ্ঞানিক ও মহান পুরুষদের কিন্তু স্ট্যাচু তোমরা এখানে দেখতে পারবে। বিজ্ঞানের শহর কিংবা বিজ্ঞান নগরী,
বিজ্ঞান নগরী খুব সুন্দরভাবেই ঘুরে আমি কিন্তু একদম মেন গেটের সামনে চলে এসেছি। আচ্ছা, মেন গেট দিয়ে যখন আমি ভিজিট করেছিলাম, সামনের দিকের যে এরিয়াটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানে এত সুন্দর ফুল গাছ রয়েছে, রাতের আলোতে এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তবে সারাদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত সায়েন্স সিটির ভেতরে আমি কিন্তু খুব সুন্দরভাবে সময় কাটিয়েছি। তোমরাও যদি আমার মতো একখানা সুন্দর দিন কাটাতে চাও, অবশ্যই পরিবারকে সাথে নিয়ে কিংবা বন্ধু বান্ধবদের সাথেও কিন্তু চলে আসতে পারো সায়েন্স সিটি ঘুরতে। আজকে সায়েন্স সিটিতে আমি যেইভাবে পৌঁছেছিলাম হাওড়া স্টেশনের সামনে থেকে, ঠিক সেইভাবেই কিন্তু সায়েন্স সিটির সামনে থেকে একখানা বাস ধরে সোজা চলে যাব হাওড়াতে। তবে বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করোনি, তারা জলদি করে ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে হাইপ করে আমার পাশে থাকতে পারো। যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আজকের মতো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।